Good morning, student. The Polestar Polo High School অনলাইন ক্লাসে স্বাগত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আজ আমি তোমাদের সাথে আছি অঙ্কন ভাষার সহকারী শিক্ষক গণিত। আজ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের সেট নিয়ে একটু আলোচনা করব। প্রথমে সেট সম্পর্কে বলি যে সেট কি। আমাদের বাস্তব বা চিন্তা জগতের যে কোনো বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে আমরা সেট বলি। সুনির্ধারিত সংগ্রহ বলতে কিরকম, আমরা যদি এরকম ভাবে লিখি যে কতগুলো সংখ্যা লিখলাম, এখানে 1 থেকে 4 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো লিখলাম, এটা কি একটা সেট হবে? না, সংগ্রহ করলেই শুধু সেট হবে না, এটার একটা পদ্ধতি আছে। কিরকম, এখানে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি তখন এটা হবে একটা সেট। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে সেট প্রকাশ করতে গেলে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়। তাহলে বাস্তব বা চিন্তা জগতে বস্তু, যে কোনো বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে আমরা সেট করি। এবার আসি সার্বিক সেট। সার্বিক সেটটা কি জিনিস? সেটের ভিতরে অনেক প্রকারভেদ আছে, তার ভিতরে সার্বিক সেটটা কি জিনিস? আলোচনার সময় সকল সেটের সকল উপাদানকে নিয়ে একটা যে সেট গঠিত হয় সেটাকে আমরা সার্বিক সেট বলে থাকি। অর্থাৎ আমি যদি সংখ্যা নিয়ে আলোচনা করি, আমি যদি এবিসিডি নিয়ে আলোচনা করি, বা যতগুলো থাকবে আর কি উপাদান সবগুলোকে নিয়ে যে সেট গঠিত হবে সেটা হবে হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটকে বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা মাথায় রাখবো। সবসময় সার্বিক সেটকে সাধারণত আমরা ইউ দ্বারাই প্রকাশ করি। এরপর আছে কি উপসেট। উপসেটটা কি জিনিস? আমি যদি একটা সেট সার্বিক সেটকে ইউকে এভাবে লিখি যে 1 2 3, আর একটা সেট যদি আমি এভাবে লিখি যে 1 এবং 2, এখানে দেখা যাচ্ছে কি যে এ সেটের সকল উপাদান ইউ সেটে বিদ্যমান আছে। তাহলে আমরা সেক্ষেত্রে এটাকে বলতে পারি ইউ এর একটা উপসেট। তাহলে যে যদি এ এবং বি দুইটা সেট হয় এরকম যে এ সেটের সকল উপাদান বি সেটের বিদ্যমান আছে, তাহলে আমরা প্রথম সেট অর্থাৎ এ কে বি সেটের উপসেট বলতে পারি। কখনো এমন হতে পারে যে এখানে এ সমান 1 আর 2 আছে, বি সমান 1 আর 2 আছে, এই ক্ষেত্রে আমরা এ বি একজন অপরজনের উপসেট বলতে পারি। এরপরে আসি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কোনগুলো? এখানে আমি দেখতে পাচ্ছি যে এ সেট আর বি সেটের উপাদান দুটোই সমান আছে, দুটোই একই আছে। তাহলে এই দুটো কি প্রকৃত উপসেট হবে? আসলে হবে না। যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে আমরা প্রকৃত উপসেট বলতে পারবো না। কিন্তু এইখানে যেটা আছে ইউ একটা সেট, তার ইউটা এখানে 3টা উপাদান আছে কিন্তু এখানে আছে 2টা উপাদান, তাহলে সেক্ষেত্রে আমরা এ কে এবং বি কে ইউ এর প্রকৃত উপসেট বলতে পারি। উপসেটকে এইভাবে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এ ইউ এর একটা উপসেট। তাহলে এরপরে আসি হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি? যদি কোনো সেটের একটাও উপাদান না থাকে, অর্থাৎ এখানে যদি কোনো উপাদান না থাকে তখন আমরা এটাকে ফাঁকা সেট বলতে পারি। যে কোনো সেটের ফাঁকা সেট একটা উপসেট। এখানে আমরা ফাঁকা সেটকে প্রকাশের দুটো পদ্ধতি আছে, একটা হলো এরকম অর্থাৎ মাঝখানে কোনো উপাদান নেই, আর একটা এরকম লেখা হয় ফাঁকা সেটের প্রতীক। ফাঁকা সেটকে এইভাবে প্রকাশ করা হয়। এরপরে আসি সেটের অন্তর, সেটের বিয়োগ। আমরা একটা সেট থেকে আরেকটা সেট যদি বিয়োগ করতে চাই তাহলে কিভাবে করব? যদি এ এবং বি দুইটা এমন সেট হয় যে এ সেটে বিদ্যমান কিন্তু বি সেটে নাই, অর্থাৎ এ থেকে বি বাদ দিব, অর্থাৎ 1 2 3, আর আমি বি সেট এখানে এরকম ভাবে লিখলাম যে 2 4 5, দুইটা সেট আমি লিখলাম। এখন অন্তরটা কিভাবে বোঝায়? যে বা এভাবে বা এ বাদ বি এরকমও করা হয় বা বিয়োগ চিহ্ন দেওয়া হয়। তাহলে এখানে আমরা এ বাদ বি যদি নির্ণয় করতে চাই, অর্থাৎ এ সেটে বিদ্যমান কিন্তু বি সেটে থাকবে না এরকম উপাদান, অর্থাৎ এ সেটে আছে 1 2 3, এখান থেকে আমরা বি সেটের যে উপাদানগুলো মিল পাবো, অর্থাৎ 2টা আমি মিল পেয়েছি, তাহলে এই 2টা বাদ যাবে। তাহলে থাকবে কি 1 এবং 3।
এখানে যে অতিরিক্ত উপাদান আছে ওগুলো কিন্তু আর এর ভিতরে আনবো না, অর্থাৎ এ তে আছে কিন্তু বি তে নাই, এটাকে বলি এ বাদ বি, অর্থাৎ সেটের বিয়োগ। ক্লিয়ার? এরপরে পূরক সেট। পূরক সেট কি জিনিস? যদি সার্বিক সেট থেকে কোনো সেটকে বাদ দেওয়া হয় এবং বাদ দিয়ে যেটা পাওয়া যায় ওইটাকে ওই সেটের পূরক সেট বলা হয়। অর্থাৎ নিজেকে বাদ দিয়ে যে সেট গঠিত হয়, অর্থাৎ আমি যদি বলি যে এ পূরক সেট নির্ণয় করতে চাই আমি, তাহলে এটাকে কিভাবে নির্ণয় করব? অর্থাৎ সার্বিক সেট থেকে এ কে বাদ দিতে হয়। আমার যদি ইউ একটা সার্বিক সেট থাকে, এখানে 1 2 3 4 করে যা থাকলো, আর যদি এ পূরক সেট আমি নির্ণয় করতে চাই, এটাকে এ প্রাইম বা এ সি দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমি তখন লিখব ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ থেকে এ কে বাদ দিলে যে সেট গঠিত হবে, এখানে আমি ইউ মানে সার্বিক সেট যেটা থাকবে সেখান থেকে এটাকে বাদ দিব, দিলে যেটা পাওয়া যাবে সেটা হবে হচ্ছে এ সেটের পূরক সেট। অর্থাৎ নিজেকে বাদ দিয়ে যে সেটটা গঠিত হয় সেটা হলো পূরক সেট। এরপর আসি শক্তি সেট কি জিনিস? শক্তি সেট হচ্ছে, সাপোজ এই একটা সেট আছে, আমি এখানে এগুলো মুছে দিই, যে কোনো সেটের সকল উপাদান মানে সকল উপসেটকে নিয়ে গঠিত সেট, অর্থাৎ এ একটা সেট আমি লিখলাম 1 আর 2। এখন আমি এ সেটের পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট নির্ণয় করতে চাই, তাহলে এখানে দেখো যে এ সেটের কতগুলো উপসেট তৈরি করা যায়, এ সেটের কতগুলো উপসেট তৈরি করা যায়। আমি এখানে দেখি, প্রথমে আমি একটা উপাদান নিয়ে একটা সেট গঠন করলাম, তারপরে 2 নিলাম, তারপরে 1 এবং 2 দুটোই নিলাম, এরপরে কোনো উপাদানই নেব না, অর্থাৎ ফাঁকা সেট। এই যে চারটা উপসেট আমি গঠন করলাম, এ সেটের চারটা উপসেট তৈরি করলাম, এই চারটা উপসেটকে নিয়ে যে সেট গঠিত হবে সেটা হবে হচ্ছে এ সেটের পাওয়ার সেট। অর্থাৎ আমি তখন এইটাকে আবার দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, তাহলে এই যে সেটটা হলো এটা হবে হচ্ছে এ সেটের পাওয়ার সেট। একটু খেয়াল করলে দেখতে পাবো যে প্রতিটা সেটের উপাদান আছে আলাদা আলাদা, কোন উপাদান মানে সংখ্যা এবিসিডি বা নামটা মিলে নির্দিষ্ট, কিন্তু পাওয়ার সেটের উপসেট মানে উপাদানগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু এক একটা সেট। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে পাওয়ার সেটের প্রত্যেকটা উপাদান এক একটা সেট, এরকম কিন্তু কোনোটাই নেই। তাহলে এরপরে আমরা আসি ভেন চিত্র। ভেন চিত্রটা কি? এই সেটকে প্রকাশের একটা ভালো পদ্ধতি, জন ভেন এটা আবিষ্কার করেছিলেন, যেটা আমরা সাধারণত করি যে একটা আয়তাকার বক্স নিই, এটা হয় হচ্ছে সার্বিক সেট হিসেবে প্রকাশ করি, আর এর ভিতরে যদি আমি কোনো সেটকে প্রকাশ করতে চাই সাপোজ এ, তাহলে এটাকে একটা বৃত্তাকার অংশ দ্বারা দিই, তাহলে এই যে আয়তাকার অংশ বা বৃত্তাকার সেট যে প্রকাশ করা হয় এটাকে বলা হয় ভেন চিত্র। এর মাধ্যমে সকল সেটগুলোকে ব্যাখ্যা করা যায়। এরপর আছে নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেট কি জানেন? দুইটা সেট মানে দুইটা সেটের মধ্যে যদি সাধারণ কোনো উপাদান না থাকে তাহলে কি রকম? এখানে অর্থাৎ দুইটা সেট ভেন চিত্রের মধ্যে যদি ছেদ না করে, এখানে আমি আরো একটা সেট লিখলাম বি, এর ভিতরে উপাদান আছে 1 2 3, এখানে উপাদান আছে এ বি আর একটা 5, এরকম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সেটের ভিতরে কোনো রকম মিল নাই, অর্থাৎ দুজনেই কিন্তু আলাদা আলাদা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এ ও বি কে নিচ্ছেদ সেট বলতে পারি। এরপরে আছে কি কার্তেশীয় গুণজ, অর্থাৎ দুইটা সেটের ভিতরে গুণ কিভাবে হয় সেটা। কার্তেশীয় গুণজ করলে আমরা সাধারণত একটা মানে ক্রমজোড় পাই, অর্থাৎ একটা সেটের সাথে উপাদানের সাথে আরেকটা সেটের যে উপাদানগুলো থাকে মিল থাকে সেটা, অর্থাৎ এ বি একটা সেট লিখলাম, এখানে বি দ্বারা লিখলাম 1 আর 2। তাহলে আমরা কার্তেশীয় গুণজটা কিভাবে লিখতে পারি? যে a গুণ b, অর্থাৎ a এবং b এর গুণ করা আর কি, এই সেটের উপাদানগুলোর সাথে এই সেটের উপাদানগুলোর যে সম্পর্ক আমরা সেটাকে কার্তেশীয় গুণজ বলতে পারি। এখানে উপাদানগুলোর সম্পর্ক কিভাবে তৈরি হয়? আমি যদি এর সাথে এগুলোর সম্পর্ক করতে চাই তাহলে a1 a2 এগুলোকে সাধারণত এরকম ক্রমজোড় আকারে লেখা হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর b দ্বারা b এর যে উপাদানটা আছে b1 b2, এইবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা কার্তেশীয় গুণজ সেট হয়ে গেল। তাহলে এই যে এই উপাদানগুলোর সাথে ওই উপাদানগুলোর যে সম্পর্ক তৈরি করলাম এখানে, এটাকে আমরা কার্তেশীয় গুণজ বলি। এখন এটাকে যদি আমি লিখি এরকম ভাবে যে a গুণ b সমান এখানে x y, অর্থাৎ একটা ক্রমজোড়ের উপাদান, যেখানে x হবে হচ্ছে প্রথম সেটের উপাদান, অর্থাৎ প্রথম উপাদানগুলো হবে হচ্ছে এই প্রথম সেটের উপাদান,
এবং ওয়াই হবে হচ্ছে দ্বিতীয় সেটের উপাদান। অর্থাৎ এই যে দ্বিতীয় উপাদানগুলো আছে এখানে, এটা হবে হচ্ছে দ্বিতীয় সেটের উপাদান। এটা আমাদের মাথায় রাখতে হবে, কখনো যেন এই প্রথম সেটের উপাদানগুলো দ্বিতীয় অবস্থানে বা দ্বিতীয় সেটের উপাদানগুলো প্রথম অবস্থানে এসে না বসে। এটাকে বলে আমরা হচ্ছে কার্টেসীয় গুণনীয়ক। এখন এরপরে আছে দেখো শান্ত সেট, অর্থাৎ যে সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায়, তাহলে সেটা হবে হচ্ছে শান্ত সেট। আর যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না, সেটা হবে হচ্ছে অনন্ত সেট। তাহলে আমরা একটু বইয়ের দিকে যাই। এবার অনেকগুলো সেট সম্পর্কে আমরা আলোচনা করলাম এখানে। বইয়ে 1.1 অনুশীলনীর 5 দাগ থেকে শুরু করে উপরগুলো অবজেক্টিভ আছে, পাশে আছে দেওয়া আছে কি ইউ সমান একটা সেট দেওয়া আছে, আর এ সমান একটা সেট দেওয়া আছে যে এক্স বিজোড় সংখ্যা, এবং বি সমান একটা সেট দেওয়া আছে যে নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এইখানে যে সেট প্রকাশের পদ্ধতিটা আমি বলি না, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে উপাদানগুলোকে যে সেটের ভিতরে দেখা যাওয়া, এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। আর একটা সেট গঠন পদ্ধতি। আমাদের বইতে যে সেটটা দেওয়া আছে প্রথমে ইউ সমান, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ওখানে লেখা আছে যে ইউ এর উপাদানগুলো 1 থেকে 20 এর মধ্যে, তবে 1 থেকে 20 পর্যন্ত। আর পরে লেখা আছে কি যে x belongs to z। তাহলে z টা কি আমাদের সেটা আগে জানতে হবে। z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ মাইনাস দিকে যে সংখ্যাগুলো, প্লাস দিকে যে সংখ্যাগুলো আছে 1 2 3 4 করে, তারপরে 0, এই পূর্ণ সংখ্যাগুলো সবগুলোকে নিয়ে যে সেট গঠিত হয় সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট z। এখন আমরা যদি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, যে u সমান যেটা দেওয়া আছে যে x so that 1 less than equal x less than equal 20 x belongs to z, তাহলে এখানে 1 2 3 4 এভাবে করে আমরা 20 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো নিব। এই হচ্ছে আমার u কে তালিকা পদ্ধতিতে প্রকাশ। এরপর a আছে হচ্ছে x বিজোড় সংখ্যা। তাহলে আমি এখন কি সকল বিজোড় সংখ্যাগুলোকে কি নিব এর ভিতরে? আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন সার্বিক সেট 1 থেকে 20 এর মধ্যে আছে, তাহলে অবশ্যই a সেটের উপাদানগুলো 1 থেকে 20 এর ভিতরে থাকবে, আমরা বাইরে যেতে পারবো না। তাহলে এখানে আমরা বিজোড় সংখ্যা যেহেতু বলা আছে, তাহলে 1 3 5 7 9 11 13 15 17 এই 19 পর্যন্তই লিখব। এর পরের বিজোড় সংখ্যাগুলো আর লিখব না, যেহেতু সার্বিক সেটের মধ্যে উপাদান আছে 20 পর্যন্ত। এরপরে বি সেট আছে হচ্ছে কি x মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো আছে? 2 3 5 7, এখানে আছে 11 13 17 আর 19। 1 থেকে 20 এর ভিতরে 8টি মৌলিক সংখ্যা আছে। তাহলে এই 8টি মৌলিক সংখ্যাকে নিয়ে আমাদের বি সেট গঠন করা হলো। এবার এইখানে পরে গ দাগে পাতাকে গ x belongs to a এবং x belongs to b দেওয়া আছে। এখানে তাহলে হবে কি যে উপাদানগুলো b এবং a এবং b, অর্থাৎ a সেট এবং b সেটের কমন উপাদানগুলো, অর্থাৎ আমরা যে ইন্টারসেকশন করি, অর্থাৎ a এবং b এর সাধারণ উপাদানগুলোকে নিয়ে যে ইন্টারসেকশন গঠিত হয়, সেইগুলো হবে হচ্ছে ওই গ দাগ, অর্থাৎ c সেটের উপাদান। এরপর d দাগে মানে গ দাগে আছে d সেট, যেখানে x belongs to a অথবা দেওয়া আছে x belongs to b, তার মানে সে এর উপাদান হতে পারে অথবা b এর উপাদান হতে পারে। তাহলে আমরা এখানে কি করতে পারি যে a এবং b দুটোর ইউনিয়ন করব, অর্থাৎ সংযোগ সেট নির্ণয় করব, অর্থাৎ সকল উপাদানকে নিয়ে যে সেট গঠিত হবে, অর্থাৎ a এবং b এর সকল উপাদানকে নিয়ে যে সেট গঠিত হবে সেটা হবে হচ্ছে d। যাই হোক, আজ সময়ের স্বল্পতার কারণে আমি এখানে আরো একটা অঙ্ক বুঝাইতে পারলাম না। মানে প্রথমে তথ্যগুলো সেগুলো আজ আলোচনা করলাম। তো দ্বিতীয় কোনো ক্লাসে আবার আমাদের সাথে দেখা হবে বা আবার এগুলো সম্পর্কে আমি আরো আলোচনা করতে পারবো। তো সবাই ভালো